এই দেশটাই ধ্বংস হয়ে যাবে, মানুষ না খায় অনাহারে মারা যাবে। কারো তো বাবার টাকা খাই না, আমার কর্মর টাকাই আমি খাই। দৈনিক আয় মানে আমার 500 টাকা আসে, খাওন দাওন বিল গাড়ি জমা টমা দিয়ে 500 টাকা রায় আসে। গাড়ির জমা 120 টাকা দেওয়া লাগে, ভাত বিল 150 টাকা, নিজের পকেট খরচ হচ্ছে 120 টাকা। খাওয়া দাওয়া মনে করুন যেখানে পাই রাস্তাঘাটে এনে খাই। মূলত আর কি রিক্সা চালায়, জীবনটা এভাবেই চলছে। বর্তমানে যেটা পর্যায়ে আসছি তাতে তো এই রিক্সা চালায় এভাবে পোষাইতো না। লিগা মনে করেন গাড়ি জমা দেওয়া লাগে অনেক, ভাত বিলও অনেক, তারপর বাসা ভাড়াও দেওয়া লাগে, মাসে গেলে অন্তত 8 থেকে 10,000 টাকা দেওয়া লাগে। ইনকাম ট্যাক্স দাঁড়াইছে আমাদের সর্বসংখ্যা 15,000, এর ঊর্ধ্বে নয়। কারণ তাছাড়া বর্তমানে যা পরিস্থিতি, তাতে এই অবস্থায় আমার একটা জীবন চলতে পারে না। তো মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে আমরা হয়তো স্মারকলিপি মানে প্রেরণ করবো যে আমরা স্বাভাবিক আমাদের একটা জীবনযাপন নিয়ে আসেন, বা আমরা যেন কর্মস্থলে কর্মজীবী হতে পারি বা কর্ম করে খেতে পারি, নুন ভাত খেতে পারি। এখন যতই ভাড়া হোক তারপরেও আমরা যেভাবে হোক কষ্টের উপর মানে দুঃখ রেখেও তারপরে বাড়ি ভাড়া তো কম দিচ্ছে না, তারা তো একটাও কম মানতেছে, বাড়ি ভাড়া দেওয়াই লাগে। এদেরকে না দিলেও তো মানে থাকতেই পারুম না। আর তেল চাউল ডাউল মাছ তরি তরকারি যেটা উদ্যোগতি বর্তমানে যেটা চলছে, তাতে আমার মনে হয় এই অবস্থায় যদি বেশি না 2-1 বছর থেকে যায়, এই দেশটাই ধ্বংস হয়ে যাবে, মানুষ না খায় অনাহারে মারা যাবে। আজও মনে হয় ওই 5 বছরে একদিন ইলিশ মাছ খাই নেন, কিন্তু গরুর মাংস হয়তো মোটামুটি ভাবে 2 মাস 3 মাস ধরে হয়তো খেতে পারি আর কি। যদি কিনতে যাই বাজারে 700 টাকা নেয় মনে করেন হাফ কেজি, কত কি নানান ধরনের কিছু। তারপরেও আমরা যেভাবে ভাই আমরা খাবো না আপনারাই খাবেন, এভাবে তাদের কাছ থেকে নেওয়া লাগে। এই জ্যাম ছিল না, যখন এই পদ্মা সেতু গ্রহণ হচ্ছে তখনই কিন্তু সমস্ত ওই দেশের উত্তরবঙ্গে বা দক্ষিণবঙ্গের যে গাড়িগুলা, এটা সম্পূর্ণ পারাপার হওয়ার কারণে ঢাকায় এই জমজটটা সৃষ্টি হয়েছে। অত্যন্ত সেটা উত্তেজনা, যেটা বলার মতো না। এর আগে এই উত্তেজনা ছিল না, দক্ষিণবঙ্গের যে যানবাহনগুলো তখন তারা ছিল না। এখন সার্বক্ষণিকভাবে তারা আসতেছে, পর্যায়ক্রমে প্রতিটা পয়েন্টে পয়েন্টে সেক্টরে সময়ে অসময়ে সব গাড়ি ঢুকে পড়ছে ঢাকায়। যার কারণে ঢাকার মানে 2 সাইডটাই বা ঢাকা সিটির ভিতরে যে যানজটটা, এটার কারণে হচ্ছে বেশিরভাগ। আমরা বৃষ্টি যখন দেখি তখন সেক্ষেত্রে যদি ভরা 50 টাকা হয়, তাদেরকে বলি ভাই আপনি আমার 20 টাকা ধরাই দেন, কারণ বৃষ্টি ভিজাল হয়ে যাবে এই লেগা। আর এখন যেটা রোদ তৃপ্ত হচ্ছে, 10 টাকা ভাড়া যদি বেশি চাই, এরা মনে করেন যাইতে চায় না। তখন আমি বললাম ঠিক আছে ওঠেন, কারণ আমার তো পেট বাঁচা লাগবে। সেক্ষেত্রে আমরা তাকে উঠে নিয়ে যাই। এটাই কথা, উত্তম কোনো ভাড়া বাড়াবাড়ি রিক্সাওয়ালার জগতে এটা হয় না। তবে এমন এক সময় আসে যে একজনকে টাকা নাই, তাদেরকে নিয়ে যাওয়া লাগে, নিয়েই যাই। টাকা না হলেও আমরা নিয়ে যাই তাদেরকে। এমন কোনো হয়েছে যে কখনো যে আপনার ভাড়া কেউ নিয়েছে, মানে ভাড়া গেছে বাট ভাড়া দেয় না? গেছে গেছে আমার পকেট থেকে এই 500 দিন এক লোকে 1000 টাকার নোট দিছে। তো আমি রিক্সা চালাই, ভাড়া কিন্তু 100 টাকা, উনি 1000 টাকা নিল। ভাই আমি টাকাটা ভাঙে নেন। আমি বললাম ভাই আমি নতুন, টাকা ভাঙার মতো ক্যাপাসিটি আমার নেই। উনি কয় আমি আসছি। ওই আসছি অবস্থায় ওই যে গেছে গা রাজধানীর ভেতর থেকে আর বাড়াই নেন। আরও 2 দিন এই ঘটনা ঘটছে, আমার পকেট থেকে 500 টাকা নিয়ে তারা গেছিলো যে আমি আসতেছি এখানে থাকেন, ভাঙে নিয়ে আই। ওই ভাঙে অবস্থায় গেছে। এমন ধরনের সিন্ডিকেট এখনও আছে এই বাংলাদেশে। এই গরিবদের উপরে এই নির্যাতনটা অনেক বেড়েছে। কারণ উনি যেভাবে কথা উত্থাপন করে রিক্সাওয়ালাদের উপর নির্যাতন করে, এটা বলার মতো না। যা আপনার চোখে দেখলেই বুঝতে পারবেন যে তারা কি ধরনের আচরণবিধি লঙ্ঘন করে। আমরা রিক্সা চালক খেটে খাই, গায়ে ঘাম মাথায় ফেলে ইনকাম করি, কিন্তু কারো তো বাবার টাকা খাই না, আমার কর্মর টাকাই আমি খাই। আমি এক জায়গায় চলে গেছি, রাস্তার মধ্যে একটা ক্রুসিং একটা গাড়ি আসছে, একটু লাগতেই পারে। সেই জন্য যে একেবারে সেমন লাগালাগি এটাও না, হালকা মিডিয়াম লাগতে পারে। সেক্ষেত্রে আমি তাদের কাছে ভাই লেগে গেছে মনে কিছু নিন না, ক্ষমাটা চেয়ে নিয়ে চলে